হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো সামনেই আসতে চলেছে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা। তো আমরা জিকে এবং জিএস এর ক্লাস শুরু করেছি। সম্পূর্ণ নতুন যে সিলেবাস তোমাদের প্রোভাইড করা হয়েছে সেই অনুযায়ী প্রত্যেকটি সেটে 30টি করে বাছাই করা প্রশ্ন, সাথে এক্সট্রা নোটস আমরা প্র্যাকটিস করব এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে এই ক্লাসগুলো চলবে আপ টু ডাব্লিউবিএসএসসি এই গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা পর্যন্ত। তো আজকে আমরা সেট নাম্বার 2 করব। প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করবে এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো দেখো, তোমাদের যে সিলেবাসটা নতুন সিলেবাস দেওয়া হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস তো থেকে, সেখানে দেখো ইন্ডিয়ান হিস্ট্রি, নলেজ অন ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ পলিটি, এনইপি অ্যাট স্কুল লেভেল অ্যান্ড স্কুল লেভেল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যে এনইপি সেটার ব্যাপারে দেখবো। তারপর দেখো জেন্ডার অ্যাওয়ারনেস, এলিমেন্টারি নলেজ অ্যাবাউট ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ইন্ডিয়া, বেসিক কম্পিউটার নলেজ, এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস, কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, স্পোর্টস এবং ইনোভেশন ইন সায়েন্স। তো প্রত্যেকটি টপিক থেকেই আমরা চেষ্টা করব প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করার। এটা গ্রুপ সির সিলেবাস। এবং নেক্সট যেটা রয়েছে দেখো, হিস্ট্রি, কনস্টিটিউশন এবং কালচার অফ ওয়েস্ট বেঙ্গল, স্পোর্টস থেকে এবং এলিমেন্টারি কম্পিউটারি লিটারেসি। এটা হচ্ছে গ্রুপ ডির সিলেবাস। বলতে পারো গ্রুপ ডি এবং গ্রুপ সি সিলেবাস প্রায় সেম। অ্যাকচুয়ালি গ্রুপ ডিটাই গ্রুপ সির মধ্যে ইনক্লুড করা রয়েছে। তো আমরা এই একটা ক্লাসের মাধ্যমে গ্রুপ সি এবং ডি এর প্রস্তুতি নিয়ে নেব। তো শুরু করা যাক। আজকে সম্পূর্ণ এই টপিকের উপর থেকেই ক্লাসগুলো মানে প্রশ্ন উত্তরগুলো রেখেছি, সেগুলো এক এক করে প্র্যাকটিস করে নেওয়া যাক। তো দেখো, প্রথম প্রশ্ন আজকে ক্লাসের কি রয়েছে। 1 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় পুনর্জাগরণের জনক কাকে বলা হয়ে থাকে? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার, এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে। ভারতীয় পুনর্জাগরণের জনক কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, রাজা রামমোহন রায়কে। তো কিছু এক্সট্রা তথ্য দেখে নেব যে আমাদের ভারতীয় ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে কারা কি জনক রয়েছে তাদের দেখে নেব। দেখো, আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? এই রাজা রামমোহন রায়কে। এবং আধুনিক ভারতের জনক এবং ভারতীয় পুনর্জাগরণের জনক দুটোই বলা হয় রাজা রামমোহন রায়কে। তারপর দেখো, জাতীয়তাবাদের জনক বলা হয় থাকে স্বামী বিবেকানন্দকে। বিদেশ নীতির জনক বলা হয় থাকে জওহরলাল নেহেরুকে। উদার অর্থনীতির জনক কাকে বলা হয় থাকে? পিভি নরসিংহ রাওকে। তারপর দেখো, জোট নিরপেক্ষতা নীতির জনক কাকে বলা হয় থাকে? জওহরলাল নেহেরুকে। পঞ্চায়েত ব্যবস্থার জনক কাকে বলা হয় থাকে? মহাত্মা গান্ধীকে। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য, শুধুমাত্র প্রশ্ন নয়, সেই প্রশ্ন সম্বন্ধীয় ওই ধরনের কিছু টপিকও আমরা বা কিছু তথ্য জেনে নিলাম। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়? নিচের কোন সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়? সঠিক উত্তর হবে অপশন সি, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। দেখো, কিছু গুরুত্বপূর্ণ ভারতবর্ষের আন্দোলন কোন কোন সালে হয়েছিল দেখে নেবো। দেখো, অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল 1920 সাল থেকে এবং চলেছিল 22 সাল পর্যন্ত। লবণ সত্যাগ্রহ এবং তার সাথেই শুরু হয় আইন অমান্য আন্দোলন, সেটা 1930 সালে। ভারত ছাড়ো আন্দোলন এক্ষুনি দেখলাম 8ই আগস্ট 1942 সাল থেকে শুরু হয়। তারপর দেখো, সাইমন কমিশন বয়কট যে আন্দোলন সেটি শুরু হয় 1928 সালে। এবং ক্রিপস মিশনের যে এসেছিল সেই ক্রিপস মিশন পরবর্তীকালে ব্যর্থ হয়, সেটাও এসেছিল 1942 সালে। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন, পলাশী যুদ্ধ কোন সালে হয় ও কে জয়ী হয়? তো পলাশী যুদ্ধ কোন সালে হয় এবং কে জয়ী হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশানে 1757 সালে পলাশীর যুদ্ধ হয় এবং জয়লাভ করেন রবার্ট ক্লাইভ। পরাজিত হয় কে? পরাজিত হয় সিরাজ উদ্দৌলা। ভুলেও কিন্তু অপশন সি করবে না, ঠিক আছে? তো পলাশীর যুদ্ধ 1757 সালে হয় এবং জয়ী হন ব্রিটিশরা বা রবার্ট ক্লাইভ। দেখো, কিছু যুদ্ধ আমরা দেখে নেব ইতিহাসের। পলাশীর যুদ্ধ 1757 জয়লাভ করে ব্রিটিশরা। তারপর দেখো, বক্সারের যুদ্ধ 1764 সাল, খুবই ইম্পর্টেন্ট, এবং এটাও ব্রিটিশরা জয়লাভ করে। এবং এই যুদ্ধের পর, বক্সারের যুদ্ধের পর, বাংলায়
আধিপত্য স্থাপিত হয় ব্রিটিশদের, একাধিপত্য স্থাপিত হয়ে যায় বক্সারের যুদ্ধের পর থেকে। তো পরীক্ষায় প্রশ্ন আসে কোন যুদ্ধের পর থেকে ব্রিটিশদের একাধিপত্য বাংলা তথা ভারতবর্ষের উপর চালু হয়, সেটা হবে বক্সারের যুদ্ধ 1764। তারপর দেখো প্রথম কর্ণাটকের যুদ্ধ শুরু হয় 1746 সাল থেকে এবং চলে 48 পর্যন্ত। তৃতীয় কর্ণাটকের যুদ্ধ শুরু হয় 1756 থেকে চলে 63 পর্যন্ত। আচ্ছা, বন্দিবাসের যুদ্ধ 1760 সালে হয়, ব্রিটিশরা জয়লাভ করে, কাদের সাথে হয়েছিল? ফ্রান্স, ঠিক আছে, ফরাসিদের সাথে ব্রিটিশদের এখানে যুদ্ধ হয়, বন্দিবাসের যুদ্ধ 1760 সালে, এবং এখানে ব্রিটিশরা জয়লাভ করে। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, ভারতের ভৌগোলিকভাবে সর্ববৃহৎ রাজ্য কোনটি? অর্থাৎ এলাকার ভিত্তিকে বা এরিয়ার দিক থেকে সর্ববৃহৎ রাজ্য নিচের কোনটি? তো সঠিক উত্তর হবে অপশন ডি, রাজস্থান। এখান থেকে কিছু ইম্পর্টেন্ট তথ্য দেখব। দেখো এলাকা ভিত্তিতে ভারতের ক্ষুদ্রতম রাজ্য, দেখো বৃহত্তম রাজ্য তো আমরা রাজস্থান থেকে নিলাম, তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ক্ষুদ্রতম রাজ্য। তো এলাকার ভিত্তিতে বা এরিয়ার দিক থেকে ক্ষুদ্রতম রাজ্য হয়ে যাবে গোয়া। যদি বলে জনসংখ্যার দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য, অর্থাৎ কোন রাজ্যে সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে, সেটি হয়ে যাবে উত্তরপ্রদেশ। আচ্ছা, জনসংখ্যার দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? সেটা হয়ে যাবে সিকিম। আর যদি বলে ভারতের বৃহত্তম জেলা অর্থাৎ এরিয়ার দিক থেকে, সেটা হবে কচ্ছ, গুজরাট। খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, কর্কট ক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের মধ্য দিয়ে গিয়েছে? ভিভিআই করে ফেলো এই প্রশ্নটিকে, পরীক্ষায় আসতে পারে। কতগুলি রাজ্যের উপর থেকে কর্কট ক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে ভারতবর্ষের উপর থেকে? তো সঠিক উত্তর হবে দেখো অপশন বি, 8টি। ঠিক আছে, কর্কট ক্রান্তি রেখা কত? 23 ডিগ্রি 30 মিনিট নর্থ, এটা তার মানে কি বলবো ল্যাটিটিউড। এবার মনে রাখতে হবে যে এই যে 8টা রাজ্য কিভাবে মনে রাখবো? যদি বলে প্রশ্ন পরীক্ষায় আসতে পারে যে কোন রাজ্যের উপর থেকে কর্কট ক্রান্তি রেখা গেছে, তাহলে 8টা রাজ্যের নাম তো আমাদের মনে রাখতে হবে। এটার একটা ট্রিক আমি বলে দিচ্ছি, মনে রাখবে MMTC RJBG। দেখো 8টা আমি লেটার লিখেছি এবং এই 8টা লেটার হচ্ছে 8টা রাজ্যের শুরু। M ফর মধ্যপ্রদেশ, M ফর মিজোরাম, T ফর ত্রিপুরা, C ফর ছত্তিশগড়, R ফর রাজস্থান, J ফর ঝাড়খণ্ড, B ফর আমাদের বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, এবং G ফর গুজরাট। তাহলে এই যে 8টা রাজ্য আমরা পেয়ে গেলাম। তো এইভাবে কিন্তু মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, সিআরপি একাডেমির তত্ত্বাবধানে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে 40 দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে। পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের ওপর থেকে তোমরা ক্লাস পাবে, সাথে পিডিএফ, স্টাডি মেটেরিয়াল, মক টেস্টের ব্যবস্থা থাকছে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে যুক্ত হয়ে যাও এখনই। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, টেলিফোনের উদ্ভাবক কে? দেখো ইনভেনশন ইন সায়েন্স ছিল টপিকে, জিওগ্রাফির উপর থেকে 2টো প্রশ্ন করে ফেললাম, ইতিহাসের উপর থেকে 3টে। তো টেলিফোনের উদ্ভাবক কে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আলেকজান্ডার গ্রাহাম বেল হয়ে যাবেন টেলিফোনের উদ্ভাবক। দেখো কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং তাদের আবিষ্কর্তার সাথে কোন সালে আবিষ্কার করেছিলেন দেখে নেব। দেখো টেলিফোন আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহাম বেল 1876 সালে। বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন থমাস এডিসন 1879 সালে। সালগুলো ইম্পর্টেন্ট নয়, জাস্ট নামগুলো ইম্পর্টেন্ট। বিমান এরোপ্লেন আবিষ্কার করেন রাইট ভ্রাতৃদ্বয়। টেলিভিশন আবিষ্কার করেন জন লগি বেয়ার্ড এবং পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, কম্পিউটারের জনক কাকে বলা হয়ে থাকে? বেসিক কম্পিউটার নলেজ থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। তো কম্পিউটারের জনক কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, চার্লস ব্যাবেজকে। দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা তথ্য দেখে নেব কম্পিউটার সম্বন্ধীয়, কাদের কিসের জনক বলা হয় বা কে কি আবিষ্কার করেছেন। দেখো অ্যানালিটিক্যাল ইঞ্জিন কে আবিষ্কার করেন? তিনি হলেন এই চার্লস ব্যাবেজ।
প্রথম প্রোগ্রামার কাকে বলা হয় থাকে? তিনি হলেন লেডি অ্যাডা লাভলেস। তারপর দেখো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, তিনি কে আবিষ্কার করেন? টিমস বার্নার্স-লি। বলতে পারো এটা ইন্টারনেট, ইন্টারনেট আবিষ্কার করেন, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা শর্টে আমরা কি বলে থাকি WWW। তো টিম বার্নার্স-লি। মাউস কে আবিষ্কার করেন? দেখো ডগলাস অ্যাঙ্গেলবার্ট। এনিয়াক, এটাও একটা ইঞ্জিন। তো প্রথম ইলেকট্রনিক কম্পিউটার এটাকে বলা হয় থাকে এনিয়াককে। তো এটা 1946 সালে আবিষ্কৃত হয়। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন। ওজোন স্তরের ক্ষয়ের জন্য প্রধানত দায়ী পদার্থ নিচের কোনটি? নিচের কোন পদার্থটি দায়ী ওজোন স্তরের ক্ষয়ের জন্য? সঠিক উত্তর হবে অপশন ডি, ক্লোরোফ্লুরো কার্বন বা CFC। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন। জাতীয় শিক্ষানীতি বা NEP কোন সালে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদিত হয়? ভিভিআই করে ফেলো। এই টপিক থেকেও পরীক্ষায় প্রশ্ন আসবে। জাতীয় শিক্ষানীতি বা NEP কোন সালে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদিত হয়? তো সঠিক উত্তর হবে অপশন ডি, 2020 সালে। তারিখটা মনে রাখবে, সেটা হচ্ছে 29শে জুলাই। 29শে জুলাই 2020 সাল। আচ্ছা, এই NEP আসার আগে কোন শিক্ষানীতি চালু ছিল? সেটা হচ্ছে 1986 সালের জাতীয় শিক্ষানীতি। তো 1986 সালের জাতীয় শিক্ষানীতিকে প্রতিস্থাপন করেছে কে? এই NEP বা জাতীয় শিক্ষানীতি, ন্যাশনাল এডুকেশন পলিসি। তো এই NEP সম্বন্ধীয় কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। দেখো নতুন কাঠামোতে কি করা হয়েছে, দেখো 5+3+3+4, ঠিক আছে, এই অনুযায়ী এখন শিক্ষানীতি চলবে। পূর্বে কি ছিল? 10+2, ঠিক আছে, মাধ্যমিক পর্যন্ত ক্লাস 11-12। আর এখন করা হয়েছে কি 5+3+3+4। আমি ডিটেলসে 5+3+3+4 কি একটু পরেই একটা প্রশ্ন রয়েছে, সেখান থেকে আমরা দেখে নেব। আচ্ছা দেখো, মাতৃভাষায় শিক্ষা ক্লাস 5 পর্যন্ত, মাতৃভাষায় শিক্ষা এটা একটা বাধ্যতামূলক এবং পছন্দসই হলে ক্লাস 8 পর্যন্ত চলবে। তারপর দেখো ষষ্ঠ থেকে ভোকেশনাল শিক্ষা শুরু হচ্ছে। তারপর দেখো ক্লাস 8 পর্যন্ত কোনো রকম ডিটেনশন নয়। তারপর দেখো বোর্ড পরীক্ষা, বোর্ড পরীক্ষা অর্থাৎ যেটা মাধ্যমিক এবং 11-12 এই দুটো কি সেমিস্টার পদ্ধতিতে এখন পরীক্ষা হচ্ছে। দেখো মাধ্যমিক এবং 12 এখন সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হচ্ছে। এগুলো হচ্ছে NEP বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 বেসিক কি বলতে পারো পলিসি। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন। পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প কবে শুরু হয়? এটা পশ্চিমবঙ্গের কালচার বলতে পারো, স্কিম বলতে পারো। পশ্চিমবঙ্গের উপর থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই মাস্ট, এবং পশ্চিমবঙ্গের স্কিম সম্বন্ধীয় প্রশ্ন তো পরীক্ষাতে এসেই থাকে। এবং বিখ্যাত প্রকল্প পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্প, যেটা ইউনেস্কো থেকে পুরস্কারও লাভ করেছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 2013 সাল। তারিখটা মনে রাখবে, এটা হচ্ছে 1 অক্টোবর। নেক্সট 11 নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কোন সংশোধনী দিয়ে যোগ করা হয়? এটাও খুবই গুরুত্বপূর্ণ, সংবিধানের উপর থেকে প্রশ্ন। ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কোন সংশোধনী দিয়ে যোগ করা হয়? তো সঠিক উত্তর হবে অপশানে 42তম সংবিধান সংশোধনী 1976 সাল। এখানে টোটাল 10টি মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিসকে অ্যাড করা হয়। কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 51 এতে। পার্ট কত? পার্ট হলো 4 এতে। এগুলো কিন্তু পরীক্ষায় খুবই খুবই ইম্পর্টেন্ট। বর্তমানে মৌলিক কর্তব্য কতগুলো রয়েছে? 11টা, কিন্তু আমি লিখেছি কটা? 10টা। অবশ্যই 11টা হবে, কেননা পরবর্তীকালে আরো একটি অ্যাড করা হয়। তো টোটাল হয়ে যাবে এখন 11টি ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য। এই লাস্ট যে একটা, এটা কবে যুক্ত করা হয়? এটা যুক্ত করা হয় 2002 সালে। কততম সংবিধান সংশোধনী? সেটা হবে 86তম। এই যে অপশন সিতে দেখতে পাচ্ছ, ঠিক আছে, 86তম সংবিধান সংশোধনী 2002 সালে যুক্ত করা হয়।
ওকে, তো টোটাল এখন বর্তমানে কতগুলো আমার মৌলিক কর্তব্য রয়েছে, সেটি হচ্ছে 11টি। দেখো কিছু সংবিধানের তথ্য দেখে নেব। মৌলিক অধিকার সম্বন্ধীয় বিস্তারিত রয়েছে অনুচ্ছেদ 12 থেকে 35 পর্যন্ত, 355 পর্যন্ত। আচ্ছা, নির্দেশ নীতি নির্দেশ নীতি বা যেটাকে বলা থাকে ডিপিএসপি, সেটা রয়েছে 36 থেকে 51 পর্যন্ত। মৌলিক কর্তব্য দেখো 51A 42তম সংশোধনী এবং শরণ সিং কমিটির সুপারিশ অনুযায়ী এটি যুক্ত করা হয় সংবিধানে। পঞ্চায়েত রাজ ব্যবস্থা যুক্ত করা হয় 73তম সংবিধান সংশোধনী 1992 সালে। সিমিলারলি মিউনিসিপ্যালিটি বা পৌরসভা যুক্ত করা হয় একই বছর 74তম সংবিধান সংশোধনী 1992 সালে। ওকে, নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন। ওজোন স্তর পৃথিবীর কোন স্তরে অবস্থিত রয়েছে? একটু আগে দেখলাম ওজোন স্তর ক্ষয়প্রাপ্ত হয় সিএফসি বা ক্লোরোফ্লুরো কার্বনের দ্বারা। তো এই ওজোন স্তরটি পৃথিবীর কোন বায়ুমণ্ডলের স্তরে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে দ্বিতীয় স্তর, স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারকে কি বলা হয়ে থাকে? শান্ত মণ্ডল। ওকে, এবং এখান থেকে কি চলাচল করে? জেট প্লেন, জেট প্লেন চলাচল করে। আচ্ছা, ট্রপোস্ফিয়ার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একদম প্রথম স্তর গ্রাউন্ড থেকে, এবং এটাকে বলা হয় থাকে কি ক্ষুদ্র মণ্ডল। ঠিক আছে, কেন এখানে প্রাকৃতিক যে সমস্ত কাজগুলো অর্থাৎ বাজ, বজ্রপাত, বৃষ্টি, ঝড় সমস্ত কিছু প্রাকৃতিক যে কাজ এখানে হয়ে থাকে। ওকে, মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ার হচ্ছে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়। উল্কাপিণ্ড যখন পৃথিবীতে প্রবেশ করে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়। ওকে, আর থার্মোস্ফিয়ার এটা হচ্ছে সব থেকে উত্তপ্ত মণ্ডল, সব থেকে গরম। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন। কত্থক নৃত্য শৈলী মূলত কোন রাজ্যের? নিচের কোন রাজ্যে আমরা কত্থক নৃত্য শৈলী দেখতে পেয়ে থাকি? সঠিক উত্তর হবে অপশন সি, উত্তরপ্রদেশে। দেখো কিছু গুরুত্বপূর্ণ নৃত্যশৈলী এবং কোন কোন রাজ্যে দেখতে পাই দেখে নেব। ভরতনাট্যম দেখতে পাওয়া যায় তামিলনাড়ুতে, কত্থক দেখতে পাওয়া যায় উত্তরপ্রদেশে, কথাকলি দেখতে পাওয়া যায় কেরালাতে, কুচিপুড়ি এটি দেখতে পাওয়া যায় অন্ধ্রপ্রদেশে, এবং ওড়িশি ওড়িশাতে। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন। ভারতে জিএসটি কবে থেকে কার্যকর হয়? নিচের কোন সাল থেকে, কোন তারিখ থেকে জিএসটি কার্যকর হয়? তো সঠিক উত্তর হবে অপশন সি, 1 জুলাই 2017 সাল থেকে। দেখো জিএসটি চালু হয় 2017 সাল, এবং এটা কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে লাগু করা হয়? সেটা হচ্ছে 101তম সংশোধনীর মাধ্যমে। নোটবন্দি হয় 8ই নভেম্বর 2016 সালে, পরীক্ষা ইম্পর্টেন্ট। মেক ইন ইন্ডিয়া এই স্কিমটি লঞ্চ হয় 2014 সালে, এবং আত্মনির্ভর ভারত এটি আসে 2020 সালে। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন। জাতীয় শিক্ষানীতি বা এনইপি 2020 স্কুল শিক্ষার নতুন কাঠামো কি? একটু আগেই দেখেছি, তো নতুন কাঠামো হয়ে যাবে অপশন বি, 5+3+3+4। তো এই 5+3+3+4 কি একটু দেখে নিই। দেখো প্রথম 5 বছর সেটা হচ্ছে ফান্ডামেন্টাল স্টেজ। এই 5 বছর মধ্যে 3 বছর হচ্ছে প্রি স্কুল, যেখানে 3 বছর থেকে 6 বছরের শিশুরা পড়াশোনা করবে, 3 বছর প্রি স্কুল। এবং পরের যে 2 বছর সেটা হচ্ছে দেখো 6 থেকে 8 বছর, সেটা হচ্ছে শ্রেণী 1 থেকে 2 পর্যন্ত। তাহলে টোটাল হয়ে গেল কি 5 বছর। তাহলে প্রি স্কুল একদম মানে প্রাইমারি স্কুলের আগের যে 3 বছর সেটা হচ্ছে 3 থেকে 6 বছর পর্যন্ত প্রি স্কুল, এবং পরের 2 বছর ক্লাস 1 থেকে 2 পর্যন্ত, টোটাল 5 বছর হয়ে যাবে ফান্ডামেন্টাল স্টেজ। তারপরে হচ্ছে প্রস্তুতিমূলক পর্যায়। ঠিক আছে, প্রস্তুতিমূলক পর্যায় হচ্ছে 3 বছর, ক্লাস 3 থেকে 5 পর্যন্ত, এবং এখানে বয়স থাকবে কি 8 থেকে 11। তারপর হচ্ছে মধ্যম পর্যায়,
সেটা হচ্ছে আরো 3 বছর। সেটা হচ্ছে শ্রেণী 6 থেকে 8 পর্যন্ত, বয়স 11 থেকে 14। তারপর হচ্ছে মাধ্যমিক পর্যায়, যেটা হচ্ছে 4 বছর, বয়স 9 থেকে 12। এটা হচ্ছে শ্রেণী হবে, শ্রেণী 9 থেকে 12, অর্থাৎ ক্লাস 9 থেকে 12 পর্যন্ত, এবং বয়স 14 থেকে 18, 4 বছর। তাহলে কি হলো? 5 + 3 + 3 + 4। ওকে, এটা হচ্ছে কাঠামো। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, স্পোর্টস সম্বন্ধীয় প্রশ্ন। দেখো, অলিম্পিকে ভারতের প্রথম ব্যক্তিগত স্বর্ণপদক কে জেতেন? অলিম্পিকে ভারতের হয়ে প্রথম ব্যক্তিগত স্বর্ণপদক কে জেতেন? সঠিক উত্তর হবে অপশন বি, অভিনব বিন্দ্রা। কত সালে? 2008 সালে। ওকে, শুটিং এ। দেখো, নীরাজ চোপড়া দ্বিতীয়, যিনি 2020 সালে জ্যাভলিন থ্রোতে তিনি ব্যক্তিগত স্বর্ণপদক পান। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, ডিএনএ এর গঠন আবিষ্কার করেন নিচের কোন বিজ্ঞানীরা? আবিষ্কার এবং উদ্ভাবন থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তো সঠিক উত্তর হবে, দেখো, অপশন বি, ওয়াটসন ও ক্রিক, যার জন্য তারা নোবেল পুরস্কারও পেয়েছেন। দেখো, ডিএনএ ডাবল হেলিক্স স্ট্রাকচার বলা হয়ে থাকে। ওয়াটসন এবং ক্রিক আবিষ্কার করেন 1953 সালে। পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। আপেক্ষিকতা তত্ত্ব দেন আইনস্টাইন। রেডিয়াম আবিষ্কার করেন মেরি কুরি, এবং এক্স রে আবিষ্কার করেন বিজ্ঞানী রনচেন। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে কর্মশিক্ষা কোন স্তরে শুরু হয়? ওয়ার্ক এডুকেশন, কর্মশিক্ষা বলতে ওয়ার্ক এডুকেশন কোন স্তরে শুরু হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে, দেখো, অপশন সি, উচ্চ প্রাথমিক স্তর থেকে পশ্চিমবঙ্গে কর্মশিক্ষা শুরু হয়। 19 নম্বর প্রশ্ন, নারী কমিশন কোন বছর গঠিত হয়? নারী কমিশনকে অন্যভাবে বলা হতে পারে মহিলা কমিশন। ঠিক আছে, তো মহিলা কমিশন নিচে কোন সাল থেকে শুরু হয়, কোন বছর গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশনে 1992 সালে। দেখো, বর্তমানে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন কে রয়েছেন? তিনি হলেন বিজয়া কৃষর রাহাতাকার হচ্ছেন জাতীয় ন্যাশনাল ওমেন্স কমিশনের চেয়ারপারসন। আর পশ্চিমবঙ্গের মহিলা কমিশনের চেয়ারপারসন কে রয়েছেন বর্তমানে? লীনা গঙ্গোপাধ্যায়। 20 নম্বর প্রশ্ন, পস্কো আইন কোন সালে পাশ হয়? পস্কোর ফুল ফর্ম কি? প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস। ওকে, পস্কো। সঠিক উত্তর হবে অপশন সি, 2022 সালে। 21 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম বাঁধ নিচের কোনটি? তো দীর্ঘতম বাঁধ হয়ে যাবে অপশন সি, হীরাকুদ বাঁধ। ওকে, দেখো, হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত রয়েছে? মহানদীর উপর অবস্থিত। কোথায়? কোন রাজ্যে? উড়িষ্যাতে। এটা হচ্ছে ভারতের দীর্ঘতম। তেহেরি বাঁধ, এটা ভাগীরথী নদীর উপর অবস্থিত রয়েছে উত্তরাখণ্ডে। এটা হচ্ছে সর্বোচ্চ অর্থাৎ উচ্চতম বাঁধ। ঠিক আছে, উচ্চতম। ভাকরা নাঙ্গাল বাঁধ সতলেজ নদী বা বাংলাতে বলতে পারো শতদ্রু নদীর উপর পাঞ্জাব এবং হিমাচল প্রদেশ অবস্থিত, এবং এটা হচ্ছে বৃহত্তম বাঁধ। সর্দার সরোবর বাঁধ নর্মদা নদীর উপর অবস্থিত রয়েছে গুজরাটে। নাগার্জুন সাগর বাঁধ অবস্থিত রয়েছে কৃষ্ণা নদীর উপর অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাতে। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, লিঙ্গভিত্তিক বৈষম্য নিষিদ্ধ কোন অনুচ্ছেদে রয়েছে? সংবিধানের কোন অনুচ্ছেদে লিঙ্গ বৈষম্য নিষিদ্ধ
রয়েছে। সঠিক উত্তর হবে অপশানে অনুচ্ছেদ 14-তে। 23 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা কোথায় হয়েছিল? খুব ইম্পর্টেন্ট। সঠিক উত্তর হবে অপশন সি পোখরানে। দেখো ডিটেলস, দেখো 18 মে 1974 প্রথম পারমাণবিক পরীক্ষা হয়। পোখরান 1 নামে এটি পরিচিত এবং এর কোড নেম ছিল স্মাইলিং বুদ্ধা, ঠিক আছে, এবং তৎকালীন প্রধানমন্ত্রী কে ছিলেন ইন্দিরা গান্ধী। তারপরে 1998 সাল 11 মে এবং 13 মে দ্বিতীয় পারমাণবিক পরীক্ষা হয়, পোখরান 2 নামে পরিচিত এবং এর কোড নেম ছিল অপারেশন শক্তি। তৎকালীন প্রধানমন্ত্রী কে ছিলেন অটল বিহারী বাজপেয়ী। 24 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধী কোন সালে জন্মগ্রহণ করেন? নিচের কোন সালে মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর হবে অপশনে 1869 সালে, 2 অক্টোবর। সকলেই জানি আমরা। দেখো ডিটেলসে, মহাত্মা গান্ধীর জন্ম 2 অক্টোবর 1869 সালে। দক্ষিণ আফ্রিকায় তিনি গমন করেন 1893 সালে। ভারতবর্ষে ফিরে আসেন 1915 সালে। চম্পারণ সত্যাগ্রহ করেন 1917 সালে এবং তার মৃত্যু ঘটে 30 জানুয়ারি 1948 সালে। এবং তার মৃত্যুদিন 30 জানুয়ারি কি হিসেবে পালন করা হয়? দেখে শহীদ দিবস। 25 নম্বর প্রশ্ন, ব্রতচারী আন্দোলন কার উদ্যোগে শুরু হয়? নিচের কোন ব্যক্তির উদ্যোগে? সঠিক উত্তর হবে অপশন ডি গুরু সদয় দত্ত। 26 নম্বর প্রশ্ন দেখো, কুচিপুড়ি নৃত্য কোন রাজ্যের? তো সঠিক উত্তর হবে অপশন এ অন্ধ্রপ্রদেশ। কুচিপুড়ি এটি একটি গ্রামের নামে নৃত্য, গ্রামের নামে নৃত্য। 27 নম্বর প্রশ্ন, ইন্টারনেটের জনক কাকে বলা হয় থাকে? একটু আগে আমি বলে দিচ্ছি, ইন্টারনেট মানে হচ্ছে WWW, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। যে আবিষ্কার করেছেন তিনি ইন্টারনেটের জনক হয়ে যাবেন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভিন্স সার্ফ এবং সাথে টিম বার্নার্স লি। মূলত টিম বার্নার্স লি হচ্ছেন ইন্টারনেটের জনক। দেখো WWW আবিষ্কার করেন টিম বার্নার্স লি। তাও দেখো TCP এবং IP অ্যাড্রেস আবিষ্কার করেন ভিন্স সার্ফ এবং রবার্ট কান। প্রথম ইমেল কে আবিষ্কার করেন রে টমলিনসন। গুগল কে আবিষ্কার করেন কারা? ল্যারি পেজ এবং সার্গেই ব্রিন গুগল আবিষ্কার করেন। ফেসবুক কে আবিষ্কার করেন মার্ক জুকারবার্গ। 28 নম্বর প্রশ্ন, এটা একটু ভুল রয়েছে। কোন সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সাংবিধানিক মর্যাদা পায়? এটা হবে কোন? নিচের কোন সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ সাংবিধানিক মর্যাদা পায়? তো সঠিক উত্তর হবে অপশন এ 73তম সংবিধান সংশোধনী 1992 সাল। 74তম এটাও হয় 1992 সালে এবং এর ফলে কি হচ্ছে পৌরসভা, ঠিক আছে, পৌরসভা বা মিউনিসিপ্যালিটি। ওকে। 29 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কবে চালু হয়? সঠিক উত্তর অপশন সি 2021 সাল থেকে। 30 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, স্কুলে লিঙ্গ সচেতনতা শিক্ষার প্রধান উদ্দেশ্য কি? 4টি অপশন ভালো করে দেখে উত্তর করবে। তো সঠিক উত্তর হবে অপশন এ সমতা এবং সম্মান বজায় রাখার ক্ষেত্রেই স্কুলে লিঙ্গ সচেতনতা শিক্ষার দেয়া হয়ে থাকে। ওকে, তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তর, সম্পূর্ণ তোমাদের যেমনটা সিলেবাস দেওয়া হয়েছে, নতুন সিলেবাস WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে।
সেই সিলেবাসের যে টপিকগুলো ছিল সেই টপিকগুলোকেই কভার করার চেষ্টা করা হয়েছে 30টা প্রশ্নের উত্তরের মাধ্যমে। তো আশা করছি ভালো লেগেছে। প্রশ্নপত্র কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং ক্লাসটা শেষ করব তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে 40 দিনের চ্যালেঞ্জ কোর্স এখানে যুক্ত হয়ে যাও। পরীক্ষার সেরা প্রস্তুতি পাওয়ার জন্য প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমরা এখানে ক্লাস পাবে, সাথে PDF স্টাডি মেটেরিয়াল এবং মক টেস্টের ব্যবস্থা থাকছে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।